বিশ্বকে বদলাতে প্রচলিত ব্যবস্থা পরিবর্তনের আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। নতুন সভ্যতা গড়তে তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ। The whole problem is created by the way we structured the civilization for ourselves. We have the alternative. It's not that it's a kind of terrible thing. Every child has to grow up as an entrepreneur. Our schooling, our education system change itself. You teach young people to become an entrepreneur, not to become a job seeker. বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে কাল ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের শুল্ক খরচ, বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ, পোশাক খাতে নেতিবাচক প্রভাবের শঙ্কা, মার্কিন পণ্যে ট্যারিফ কমানো সহ আলোচনার পরামর্শ। গণহত্যার বিচার বানচালে বিপুল অর্থ ব্যয়ের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন। নেপথ্যের কুশীলবরা চিহ্নিত, জানালেন তাজুল ইসলাম। কোনোভাবেই ঠেকানো যাবে না বিচার। বাচ্চাদেরকে তো খুব একটা সময় দেওয়া যায় না, ঈদ উপলক্ষে একটু সময় দিচ্ছি। এই দিনটা আমাদের কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে। সীমাহীন আনন্দে ঈদের ছুটি উদযাপন, যান্ত্রিক ব্যস্ততা ভুলে বন্ধু স্বজনের সঙ্গে হই হুল্লোড়। চিড়িয়াখানায় হাতি, বাঘ, সিংহ দেখে শিশুদের উচ্ছ্বাস। প্রচলিত পদ্ধতিতে বিশ্ব বদলানো সম্ভব নয় মন্তব্য করে পদ্ধতি বদলানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ব্যাংককে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামের সম্মেলনে কথা বলেন তিনি। নতুন সভ্যতা গড়তে হলে চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইন বৈঠকে মিলিত হবেন ডক্টর ইউনূস। The more attention you get. থাইল্যান্ডে ব্যস্ত সময় কাটছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ব্যাংককে পৌঁছেই তিনি হাজির হন বিমস্টেক ইয়াং ফোরামের আলোচনায়। একক বক্তা হিসেবে তরুণদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। সম্মেলনের দ্বিতীয় দিন মূল ইভেন্টের কোনো কর্মসূচি না থাকলেও থাই সরকারের বিশেষ অনুরোধে এই সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। বক্তব্যের শুরুতে তিনি নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখান। বলেন, প্রচলিত পদ্ধতিতে বিশ্ব বদলানো সম্ভব নয়, তাই পদ্ধতি পরিবর্তনের জন্য তরুণ এগিয়ে আসার আহ্বান তার। The whole problem is created by the way we structured the civilization for ourselves. Unless we redesign it, we are stuck and we are finished. So that's the world we see. We have the alternative. It's not that it's a kind of terrible thing. It's not a terrible thing. Simply become aware. এ সময় তিনি তরুণদের চাকরি না করে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। বলেন, নতুন সভ্যতা গড়তে হলে সামাজিক উদ্যোক্তা হতে হবে। You are born as an entrepreneur. So I bring the entrepreneurship at the center. Every child has to grow up as an entrepreneur. Our schooling, our education system change itself. You teach young people to become an entrepreneur, not to become a job seeker. এর আগে বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনের শেষ দিন শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে স্থানীয় সময় বিকেলে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একই দিন সম্মেলনের মূল ইভেন্টে দুটি চুক্তি স্বাক্ষরে অংশ নেবেন সরকার প্রধান। দক্ষিণ এশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক জোট হলেও বিমস্টেকের এবারের সম্মেলনে বেশ গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক। সম্মেলনের তৃতীয় দিন এই বৈঠকের মাধ্যমে সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েন তার কিছুটা হলেও উন্নতি হবে বলে আশা করছেন আগত ডেলিগেটরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। এই মুহূর্তে ব্যাংককে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে।
অবশেষে দুইজন মুখোমুখি হয়েছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অবশেষে তারা দুজন মুখোমুখি হয়েছেন। বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিন থাই সরকারের পক্ষ থেকে যে অফিসিয়াল ডিনারের আয়োজন করা হয়েছে হোটেল সাংগ্রেলাতে, সেখানে দুইজনই একসঙ্গে ডিনারে অংশ নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি একটি ছবি পাঠিয়েছেন, যেখানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দুজন পাশাপাশি বসে ডিনারে অংশ নিয়েছেন। সুতরাং আশা করা যায় যে আগামীকালকে যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে ব্যাংকক সময় বিকেল 3:45 সেই যে বৈঠক, ওই বৈঠকের আগে অন্তত তাদের দেখা হলো। হওয়ার বৈঠকের যে শুরুতেই যে ব্যাপারটা ছিল সেটি আসলে অনেকটা কেটে গেছে, অর্থাৎ দুজনের মধ্যে কুশল বিনিময় হয়েছে, তারা হাসি মুখে কথা বলেছেন, পাশাপাশি চেয়ারে বসে তারা ডিনারও করছেন। তার মানে ডিনারের ফাঁকে ফাঁকে বা গল্প, ছোট ছোট বিভিন্ন ইস্যুতে তাদের হয়তো কথা হলেও হতে পারে, এ ধরনেরই কথা বলা হচ্ছে। যদি তাদের সেটা হয় তাহলে আগামীকাল যে আনুষ্ঠানিক বৈঠকটি হবে সেই বৈঠকে কিন্তু তাদের আলোচনা করাটা অনেকটা সহজ হবে। যদিও বলা হচ্ছে যে এটি হচ্ছে একটি আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক, কিন্তু সেটি হচ্ছে যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার জন্য দুই দেশের পক্ষ থেকে অফিসিয়ালি যে প্রস্তুতি নেওয়ার দরকার, অর্থাৎ হোমওয়ার্ক করে আসা দরকার, কি কি বিষয়ে তাদের আলোচনা হবে, কি কি বিষয় নিয়ে তারা কথা বলবেন, কোন ইস্যু তারা প্রাধান্য দিবেন, কোন ইস্যুতে কতদূর পর্যন্ত যাবেন, এই বিষয়গুলো হোমওয়ার্ক করে অফিসিয়ালি আসলে কথা বলার কথা, কিন্তু সেই বিষয়গুলো হয়ে ওঠে না, কারণ একেবারে শেষ মুহূর্তে এসে আসলে এই বৈঠকটি নির্ধারিত হয়েছে। সুতরাং অনেকটা আনঅফিসিয়ালি, একেবারে গোছানো সাজানো এরকম ইভেন্ট যে হবে সেটি আশা করা যাচ্ছে না। অগোছালোভাবেই হয়তো কিছু বিষয় নিয়ে দুইজনের মধ্যে আসলে আলোচনা হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। কিন্তু এই প্রথম যে সাক্ষাৎ এবং অন্তত দ্বিপক্ষীয় বৈঠকে অফিসিয়ালি নিয়ম কানুন মেনে খাতা কলমে লিখিতভাবে কোনো বিষয় নিয়ে আলোচনা হলেও মৌখিকভাবে সৌজন্য সাক্ষাতে বিক্ষিপ্তভাবে যে আলোচনাটুকু হবে তা হয়তো ভারত বাংলাদেশের সম্পর্ক আরও কিছুটা উন্নতি করবে। সম্পর্ক যে তিক্ততা বা সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হচ্ছে তা কাটতে অথবা উন্নতি হইতে সেটা থেকে কিছুটা হলেও কাজে লাগবে বা সেটা অনেকটা নিয়ামক ভূমিকা পালন করবে বলেই মনে করছে এখানে আগত ডেলিগেটরা এবং যারা তাকিয়ে আছে এই সম্মেলনের দিকে। এই ছিল আমার কাছে বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিনের হোটেল সাংগ্রেলা থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ব্যাংককে। অন্য প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে বড় ধরনের রফতানি বিপর্যয়ের শঙ্কা করছেন তৈরি পোশাক রফতানিকারকরা। পরিস্থিতি সামাল দিতে মার্কিন পণ্যের শুল্ক কমানো সহ ওয়াশিংটনের সঙ্গে দ্রুত আলোচনার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এরই মধ্যে মার্কিন পণ্যে আরোপিত শুল্ক হার পুনর্বিবেচনা করার কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 37% করেন তিনি, যা আগে ছিল 15%। বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির দ্বিতীয় শীর্ষ গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের এমন কঠোর সিদ্ধান্তে অনেক কারখানা বন্ধের আশঙ্কা করছেন উদ্যোক্তারা। প্রাথমিক যে ঝড়টা আসবে সেই ঝড়ে যে আমাদের আসলে কতগুলো ফ্যাক্টরি ভেঙে পড়বে, কতগুলো ফ্যাক্টরি যে সেই চাপটাকে সহ্য করতে পারবে, এটা কিন্তু সরকারের নীতি সহায়তার উপরে নির্ভর করবে। নতুন শুল্ক যুদ্ধে মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের প্রতিদ্বন্দ্বী দেশ ভারতে 26, চীনে 34% শুল্ক আরোপ করা হয়েছে। এতে যেমন বাংলাদেশে চীনা বিনিয়োগ কমার আশঙ্কা তৈরি হয়েছে, তেমনি ভারত পাবে বিশেষ সুবিধা। বাংলাদেশের সঙ্গে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের টিকফা চুক্তি রয়েছে, সুতরাং সেই চুক্তির আলোকে বাংলাদেশে এই মুহূর্তে অগ্রসর হতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে হবে। হোয়াইট হাউসের সঙ্গে আমাদের প্রথমে যোগাযোগ করতে পারলে সেটি ভালো, তার কারণ ট্রাম্প নিজে এই যে শুল্কতে স্বাক্ষর করেছেন। এদিকে বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টের মাধ্যমে মার্কিন পণ্য আমদানিতে আরোপিত শুল্ক হার পুনর্বিবেচনা করার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার বিচার বানচালে ষড়যন্ত্র ও পতিত স্বৈরাচারীর দোসরদের মোটা অঙ্কের বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এমনকি নেপথ্যের কুশলবদেরও চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বলেন, যত ষড়যন্ত্রই হোক বিচার ঠেকানো যাবে না। বিচারের প্রতি ধাপে চমক থাকবে বলেও জানান চিফ প্রসিকিউটর। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত।
মাস থেকে জুলাই আগস্টের গণহত্যার মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর প্রস্তুতি চলছে। 2টি মামলার তদন্ত শেষ হয়েছে। শেখ হাসিনা সহ আরও অন্তত 5টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে এসে ট্রাইব্যুনালের বিচারকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্রের তথ্য পাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। গ্রেফতারি পরোয়ানা জারির পর আসামির কাছে তথ্য পাচার, ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে জড়িয়ে নানা গুজব ছড়ানো এবং বিভিন্ন সংস্থার অসহযোগিতার বিষয়টি খতিয়ে দেখছেন প্রসিকিউশন বিভাগ। আমরা সুনির্দিষ্টভাবে তথ্য পেয়েছি এই আসামিরা এবং পতিত স্বৈরাচারের যারা দোষর, তারা বুঝতে যখন পেরেছে যে তাদের বিচার এখন অনিবার্য, তখন তারা নানান ষড়যন্ত্র করেছে। তারা ট্রাইব্যুনালকে বিতর্কিত করা, জনসম্মুখে হেয় করার জন্য নানান ধরনের গাল গল্প সাজিয়ে ট্রাইব্যুনালকে বিতর্কিত করার প্রচেষ্টা তারা নিয়েছে, প্রজেক্ট তারা নিয়েছে, এজন্য তারা বিনিয়োগও করেছেন। তাজুল ইসলাম বলেন, বিচারের প্রতিটি ধাপে থাকবে চমক। অনেক ধরনের চমক থাকবে, কিন্তু আসলে কি কাজ আমরা করেছি এক্স্যাক্টলি এটাও আমাদের একটা বড় বিষয়, যে আমরা কিছু বলছি না মানে মানুষ মনে করছে যে আমরা কোনো কাজ করি নাই। সত্যের মাধ্যমেই প্রত্যেক আসামির দায়বদ্ধতা কোর্টের মধ্যে প্রমাণ করব। সুতরাং এই সমস্ত কাজ করে আমাদেরকে থামানো যাবে না। বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রসিকিউশন তদন্ত সংস্থার উপর আস্থা রাখতে এবং পাশে থাকতে মামলার সাক্ষী, শহীদ ও আহতদের পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের মাটিতে ড্র করে র্যাঙ্কিংয়ে উন্নতি করল বাংলাদেশ ফুটবল দল। 2024 সালের পর 2 ধাপ এগিয়ে 183-তে হামজা চৌধুরীরা। থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাঙামাটিতে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান তিনি। আপনারা জানেন 5 অগাস্টের সময় আমাদের অনেক প্লেনের থেকে অনেক থানা লুট হয়ে গেছে। সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখন উদ্ধার হয়নি। এই হাতিয়ারগুলি কিন্তু উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান। চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনো চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না। এখানে কোনো অবস্থায় কোনো রকমে এই দুর্নীতি টলারেট করা হবে। ঈদের চতুর্থ দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেন নানা বয়সী মানুষ। তাদের আনন্দ উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বিনোদন কেন্দ্রগুলো। মা বাবার হাত ধরে গুটি গুটি পায়ে বাঘ সিংহ দেখতে জাতীয় চিড়িয়াখানায় আসে ছোট্ট সোনামণিরা। চতুর্থ দিনেও নরসিংদীর ড্রিম হলিডে পার্ক ও কেরানীগঞ্জের ম্যাজিক আইল্যান্ডে গানের তালে তালে ওয়াটার কিংডমে গা ভাসিয়ে ঈদ উদযাপন করেন বিনোদন প্রেমীরা। লম্বা ছুটির থাকায় প্রকৃতির টানে ছুটছেন পর্যটকরা। ঢাকার বাইরের বিভিন্ন পর্যটন এলাকায় নেমেছে ভ্রমণ পিপাসুদের ঢল। খেলার খবর। এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে ড্র করার পুরস্কার পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগুলো লাল সবুজ। 185 থেকে এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন 183। গত 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ ফুটবল দল। সেখানে একের পর এক গোল মিস করার খেসারত দেয় হামজা বাহিনী। কিন্তু র্যাঙ্কিংয়ের ওপরের সারির দলের বিপক্ষে জয় না পেলেও ড্র করার পুরস্কার পেল ক্যাবরেরা শিষ্যরা। 2024 সালের ফেব্রুয়ারি মাসের পর লাল সবুজের এটাই সর্বোচ্চ অবস্থান। এদিকে র্যাঙ্কিংয়ের শীর্ষ জায়গায় আসেনি কোনো পরিবর্তন। আগের মতোই সবার উপরে আছে আর্জেন্টিনা, এগিয়েছে স্পেন, নেদারল্যান্ডস। তবে নেশনস কাপের পারফরমেন্সের পর পিছিয়েছে ফ্রান্স এবং পর্তুগাল। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ে।